চলুন আজ আপনাদের নিয়ে যাই জাপানের এক প্রাচীন লোককথার আধুনিক অন্ধকার এক জগতে। এই গল্পটা এমন এক সত্যকে সামনে নিয়ে আসে যা আমাদের অনেক কিছু নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। আসুন এই গল্পের একেবারে মূলে যে প্রশ্নটা লুকিয়ে আছে সেটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, কি হবে যদি দুঃস্বপ্ন থেকে বাঁচার উপায়টা নিজেই একটা জীবন্ত দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়? তো গল্পটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে আসল বাকুকে চিনতে হবে। মানে লোককথায় তার যে উপকারী রূপটা আমরা দেখতে পাই সেটাকে জানতে হবে। তাহলেই পরের অন্ধকার মোড়টা আরও ভালোভাবে বোঝা যাবে। একটা মজার লোককথা আছে এর পেছনে। বলা হয় দেবতারা যখন সব প্রাণী বানিয়ে ফেলেছিলেন তখন নাকি হাতি, ষাঁড় আর বাঘের কিছু টুকরোটাকরা অংশ বেঁচে গিয়েছিল। তো সেই ফেলে দেওয়া অংশগুলো দিয়েই তারা বানিয়ে ফেললেন এই অদ্ভুত দেখতে প্রাণীটা বাকু। সাধারণত জাপানের লোককথায় বাকু কিন্তু একটা ভালো চরিত্র, শিশুদের রক্ষাকর্তা। যখনই কোনো বাচ্চা দুঃস্বপ্ন দেখে ভয় পায়, বাকু এসে সেই খারাপ স্বপ্নটা গিলে ফেলে আর বাচ্চাটা শান্তিতে ঘুমিয়ে পড়ে। কাজ শেষ, সেও চলে যায় অন্য কাউকে সাহায্য করতে। এক কথায় এক উপকারী আত্মা। কিন্তু গল্পটা কি সবসময় এত সহজ থাকে? আর এই প্রেক্ষাপটেই আমাদের গল্পের শুরু। আমরা এখন শুনব নাওকি নামের এক ছোট ছেলের কথা। নাওকির সমস্যাটা ছিল খুব সাধারণ, বারবার ফিরে আসা দুঃস্বপ্ন। নাওকির জীবনটা না দুঃস্বপ্নের জন্য একদম দুর্বিষহ হয়ে উঠেছিল। প্রায় প্রতি রাতে এসে ঘামে ভিজে জেগে উঠত। জাপানের বাচ্চাদের মতোই সেও বাকুকে ডাকত, যদিও কোনোদিন তাকে দেখেনি। সে ভাবতেও পারেনি যে সেই রাতে তার প্রার্থনা এমন ভয়ঙ্করভাবে সত্যি হতে চলেছে। কিন্তু সেই রাতে কিছু একটা বদলে গেল। ঘরের জমাট অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে হঠাৎ ছায়ার মধ্যে একটা আকৃতি দেখতে পেল। হ্যাঁ, অনেক প্রার্থনার পর অবশেষে বাকু এসে হাজির হয়েছিল। আর যেভাবে সে দুঃস্বপ্নটা খেল সেটাও ছিল দেখার মতো। যেন মাধ্যাকর্ষণ বলে কিছু নেই। ছাদ থেকে ঝুঁকে এলো আর তারপর তার মুখ আর নাকটা অসম্ভব বড় হয়ে গেল। একটানে রাতের বাতাসের সাথে নাওকি সব দুঃস্বপ্ন শুষে নিল। প্রথম দিকে তো মনে হচ্ছিল যেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। নাওকি দারুণ ঘুমাচ্ছিল, স্কুলে মন দিচ্ছিল, বন্ধুদের সাথে খেলছিল। প্রতিকারটা এক কথায় দারুণ কাজ করেছিল। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। যে ছিল রক্ষাকর্তা, সেই যখন পরজীবী হয়ে ওঠে তখন কি হয়? নিয়মমতো কাজ শেষ করে বাকুর চলে যাওয়ার কথা, কিন্তু ও গেল না। আর এই একটা ঘটনাই নাওকের জীবনটাকে চিরদিনের জন্য বদলে দিল। ব্যাপারটা এমন দাঁড়ালো যে বাকু যেন নাওকির সাথে আটকা পড়ে গেছে। কিন্তু সমস্যা হলো খাওয়ার মতো কোনো দুঃস্বপ্ন তো আর বাকি নেই। আর তাতেই ওর খিদেটা এক ভয়ঙ্কর রূপ নিল। আর সেই খিদে মেটাতে সে যা করতে শুরু করল তা নাওকির সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর ছিল। এরপর থেকে যা যা হতে শুরু করল সেগুলোকে আর যাই হোক দুর্ঘটনা বলা যাবে না। এগুলো ছিল বাকুর নিজের হাতে সাজানো একটা ভয়াল প্ল্যান। নওকির মনে ভয় তৈরি করার জন্য একটা বীভৎস আয়োজন। বাকু এবার নিজেই নাওকির জন্য ভয়ের যোগান দিতে শুরু করল। শুরুটা হলো স্কুলের একটা অন্ধকার ঘর দিয়ে, যেখানে নাওকির গায়ে একটা বিশাল মাকড়সা পড়ল। এর কিছুদিন পরেই ঠিক তার চোখের সামনে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। আর সব কিছুর ওপর দিয়ে গেল সেই রাতের ঘটনাটা। হাসপাতালে সে দেখল এক চোখ ছাড়া শিশুকে, যে তার নিজের রক্তাক্ত চোখগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবা যায়, প্রত্যেকটা ঘটনা ছিল আগেরটার চেয়েও ভয়াবহ। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা কি ছিল জানেন? প্রত্যেকটা ঘটনার পরপরই বাকু হাজির হতো। কেন? কারণ সে নাওকের মনে তৈরি হওয়া ওই টাটকা ভয়টা গোগ্রাসে গিলছিল। যে ছিল রক্ষাকর্তা, সেই এখন শিকারী। গল্পটা এবার তার সবচেয়ে করুণ পরিণতির দিকে এগোচ্ছে। দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য নাওকিকে যে দামটা দিতে হয়েছিল তা কল্পনাও করা যায় না। একের পর এক এত ভয়ঙ্কর অভিজ্ঞতার পর নাওকির ভেতরটা যেন খালি হয়ে গেল। সে ভয় পেতে পেতে এমন এক অবস্থায় পৌঁছাল যে তার আর ভয় পাওয়ার অনুভূতিটাই রইল না। সে হয়ে পড়ল অনুভূতিহীন। আর এতেই বাকুর বিপদ হল। ওর প্রধান খাবার ভয় ফুরিয়ে গেল। কিন্তু ওর খিদেটা তো কমেনি। তো ভয় যখন শেষ, তখন বাকু নতুন খাবার খুঁজে নিল। কি সেটা? নাওকির স্বপ্ন, তার আশা, তার আনন্দ, তার উচ্চাকাঙ্ক্ষা। সে এবার নাওকির আবেগগুলোকেই খেতে শুরু করল। আর নাওকি ধীরে ধীরে পরিণত হল একটা জীবন্ত শূন্য খোলসে। গল্পের শেষে নাওকি বেঁচে ছিল, হ্যাঁ, কিন্তু সেই বেঁচে থাকাকে জীবন বলে না। তার জীবনে কোনো আবেগ ছিল না, কোনো অনুপ্রেরণা ছিল না, কোনো স্বপ্ন ছিল না। একটা প্রাণীর খিদে মেটাতে গিয়ে সে নিজের ভেতরকার সবকিছু হারিয়ে ফেলেছিল।
এই গল্পটা আমাদের একটা কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। কোনটা বেশি ভয়ঙ্কর, এক রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্ন নাকি এমন একটা জীবন যেখানে কোনো স্বপ্নই নেই? উত্তরটা হয়তো দুঃস্বপ্নের থেকেও বেশি ঠান্ডা, তাই না?